হাসিনার শেষই যেন ফিরে এলো তারেক রহমানের শুরু হিসেবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি এক মহাকাব্যিক ও চাঞ্চল্যকর পরিবর্তনের গল্প। ২০২৪ সালের জুলাই মাস আর ২০২৬ সালের বর্তমান সময়, এই দুই সময়ের মধ্যকার ব্যবধান যেন কয়েক দশকের রাজনৈতিক সমীকরণকে পাল্টে দিয়েছে। যে চীন সফর ছিল শেখ হাসিনার পতনের ঘণ্টা, সেই একই বেইজিং এখন নতুন বাংলাদেশের প্রধান কারিগরদের জন্য নতুন আশার দিগন্ত হয়ে দাঁড়িয়েছে। ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যায় ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গিয়েছিলেন। সেই সফর নিয়ে সরকারের ভেতর অনেক আশা থাকলেও শেষ পর্যন্ত তা একরাশ হতাশা নিয়েই শেষ হয়। বেইজিং থেকে বড় কোনো আর্থিক প্যাকেজ বা ঋণের ঘোষণা না আসায় শেখ হাসিনা অনেকটা শূন্য হাতেই দেশে ফেরেন। এই ব্যর্থতা ও মানসিক যাতনা তিনি চেপে রাখতে পারেননি। দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে তিনি এমন কিছু অবমাননামূলক মন্তব্য করেন যা জনরোষকে উস্কে দেয়। এর মাত্র ৩ সপ্তাহ পর ৫ আগস্টের ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটে। পতন ঘটে এক সময়ের দাপুটে শাসক শেখ হাসিনার। প্রাণ বাঁচাতে তিনি ভারতে আশ্রয় নিতে বাধ্য হন, কিন্তু এখানেই শেষ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ২০২৫ সালের ১২ মে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় ঘটনা ঘটে। আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়। দলটির শীর্ষ নেতারাও ভারতে পলাতক থাকলেও বিচার প্রক্রিয়া থেমে থাকেনি। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের ১৭ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে শেখ হাসিনাকে প্রাণদণ্ডের আদেশ দেন। ঠিক ২ বছর পর বাংলাদেশের রাজনীতির এই নতুন বাস্তবতায় দৃশ্যপটে আবির্ভূত হয়েছেন তারেক রহমান। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর তিনি তার কূটনৈতিক সফরের জন্য চীনকেই অন্যতম গুরুত্বের জায়গায় রেখেছেন। মালয়েশিয়া সফর শেষ করে তিনি এখন বেইজিংয়ে, যা মূলত বাংলাদেশের নতুন বৈদেশিক নীতির এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ। শেখ হাসিনা যখন চীন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, তারেক রহমান সেখানে বিনিয়োগ, বাণিজ্য এবং শিল্প উন্নয়নের নতুন এক সেতুবন্ধন তৈরি করছেন। বিশ্লেষকরা বলছেন, চীন সবসময়ই বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার। পদ্মা সেতু রেল সংযোগ থেকে শুরু করে কর্ণফুলী টানেল বা পায়রা বন্দর, বিগত কয়েক দশকে বেইজিং কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। তবে তারেক রহমানের এই সফর কেবল অবকাঠামো উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমান সরকারের মূল লক্ষ্য এখন সবুজ জ্বালানি, প্রযুক্তিগত সহযোগিতা এবং উৎপাদনশীল খাতে চীনা বিনিয়োগ আকর্ষণ করা। বেইজিংও তাদের পুরনো অবস্থান পরিবর্তন করে এখন বাংলাদেশের রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও নতুন নেতৃত্বের ওপর গুরুত্ব দিচ্ছে। কূটনৈতিক মহলের ধারণা, বাংলাদেশ এখন ভারত ও চীনের মধ্যে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার চেষ্টা করছে। একদিকে দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অন্যদিকে বেইজিংয়ের বিপুল বিনিয়োগ। এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমান এক কৌশলগত সমীকরণ মেলাতে চাইছেন। তবে তার এই মিশনের সফলতা কেবল বৈদেশিক সফরের ওপর নির্ভর করছে না। বিশ্লেষকরা মনে করছেন, দেশের অভ্যন্তরীণ সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং জনগণের আস্থাই হবে এই নতুন সরকারের টিকে থাকার মূল চালিকা শক্তি। এক সময়ের ক্ষমতাধর শাসকের পতনের ধ্বংসাস্তূপ থেকে জেগে ওঠা বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে নিজের নতুন পরিচয় জানান দিচ্ছে। যে চীন সফর শেখ হাসিনার জন্য ছিল এক দুঃস্বপ্ন, সেই একই বেইজিং এখন তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের নতুন অর্থনৈতিক বিপ্লবের স্বপ্ন বুনছে। ইতিহাসের এই অদ্ভুত সমাপতনই বলে দিচ্ছে, সময়ের চাকা কারো জন্য থেমে থাকে না, আর জনগণের ইচ্ছার কাছে হার মানতে হয় যে কোনো এক নায়ককে।